রায় বাহাদুরে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। নমস্কার। রায় বাহাদুরে আপনাকে অনেক স্বাগত। কিছুদিন আগে আমাদের চ্যানেলে অরুণভ ঘোষ ইন্টারভিউ দেওয়ার সময় বলেছেন যে উনি যখন কোর্টে আসেন আপনি নাকি ভয় পালিয়ে যান। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, কে কি বলেছেন, কার কি মতামত, তার উপরে আর মতামত দেওয়াটার মতো মূর্খামি কিছু হয় না। আমি সেই পথে যেতে রাজি নই। উনি যা বলেছেন ওর মত, বাদ বাকিটা তো বিচার হবে মানুষ। তাছাড়া উনি আরো একটি কথা বলেছেন, আপনি নাকি অর্থ এবং মানুষের ডুব দিয়েছেন, তাই সেটাও সাধারণ মানুষ জানেন, যারা বিচার প্রার্থী, যারা আদালতে ঘুরে বেড়ান, যারা লড়াইয়ের ময়দানে আছেন, প্রতিদিন লড়াই করেন, তারা তাদের অভিজ্ঞতায় বলবেন। আমি কেন বলতে যাই? আমি আমার নিজের ঢাক পেটাতে অভ্যস্ত নই এবং চাইও না। কিছু লোক যদি কুৎসা করতে ভালোবাসেন, কুৎসা করতেই পারেন, সে অধিকার তার আছে, কিন্তু কুৎসার কোনো জবাব হয় না। আচ্ছা, যখন অনেকেই বলেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য না বলে বলেন মামলা রঞ্জন ভট্টাচার্য, কেমন লাগে শুনতে? আমার একটু খারাপ লাগে না। বেশ এনজয় করেন? নিশ্চয়ই বিচার প্রার্থী তারা অন্ততপক্ষে আমাকে ভরসা করেন, তারা তাদের বিশ্বাস নিয়ে আমার কাছে আসেন যে তারা বিচারের অঙ্গনে হয়তো আমার সাহায্য পেয়ে খানিকটা উপকৃত হবে। এটা তো একজন আইনজীবী হিসেবে আমি মনে করি গর্বের ব্যাপার। মামলা আমি করি না, আমি যারা বিচার প্রার্থী মামলা করতে আসেন তাদের ওই সওয়াল করি। এটা একটা আইনজীবীর মৌলিক দায়িত্ব। আচ্ছা, অরুণাভবাবু বলেছেন যে যেভাবে আইন অনুযায়ী প্রক্রিয়াটা এগোচ্ছে সেইভাবে সারদা নারদার মতো এই যে গরু পাচার মামলা, এগুলো যে হচ্ছে, টেট দুর্নীতি, এগুলো সব চাপা পড়ে যাবে, কিছুই নাকি প্রমাণ করা যাবে। আমি জানি না তদন্তের দায়িত্বে কে আছেন, যারা তদন্তের দায়িত্বে আছেন এটা তাদের দায়। যারা আমরা বাইরে থেকে মন্তব্য করি তাদের কিন্তু দায়। সারদা নারদার তদন্ত চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, রাজনৈতিকভাবে। কিন্তু যখন আদালত চেপে ধরেছেন এই শিক্ষক দুর্নীতির মামলায়, এই শিক্ষক দুর্নীতির মামলায় এত তথ্য প্রকাশিত হয়েছে, তদন্ত চলছে এবং তদন্তকে এড়ানো যাচ্ছে না, তখন কিন্তু একটা রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে শান্তি উপাচার্য সবাই গ্রেপ্তার হয়েছে। এতে হয়তো কারো কারো কষ্ট লাগতে পারে, যাদের কষ্ট হয়েছে, যাদের বুকে ব্যথা লেগেছে, তারা হয়তো এই তদন্ত প্রক্রিয়া সম্পর্কে, আদালতের আদেশ সম্পর্কে উষ্মা প্রকাশ করতে পারেন। কেউ যদি মনে করেন যে আদালতের আদেশটা ভুল, তার প্রাথমিক দায়িত্ব হচ্ছে এর বিরুদ্ধে আপিল করা। এবং যারা মনে করেছেন আদেশটা ভুল, তাদের স্বার্থহানি হচ্ছে, তারা আপিল করেছিলেন। আপিল কোর্ট আরও কড়া ভাষায়, যদি আপনারা আমাদের কলকাতা হাইকোর্টে আপিল কোর্টের জাজমেন্টটা পড়েন, বিচারপতি সুব্রত তালুকদার, তিনি আরও কড়া ভাষায় তার বিচারে রায় লিখেছেন যে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির তদন্ত সিবিআই করবে এবং মাননীয় বিচারপতি যিনি মামলা শুনছেন, তখন শুনছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার তত্ত্বাবধানেই তদন্ত করে। এই নির্দেশে কিন্তু দুর্নীতির পক্ষে যারা এবং যারা দুর্নীতি করেছেন তাদের বুকে ব্যথা লেগেছে। আচ্ছা, মানে আপনি আর অরুণাভবাবু তো কিছুদিন আগে অবধি নানান মামলা হাতে হাত রেখে একদম লড়াই করেছে, তো হঠাৎ উনি আপনার পক্ষে এরকম মন্তব্য করতে শুরু করলেন কেন? আপনার সেটা উনি বলতে পারবেন, আমি কি বলবো? আচ্ছা, মানে আপনার, আমি তো কোনো মন্তব্য করি, উনি মন্তব্য করছেন, ওর সে অধিকার আছে, উনি ব্যাখ্যা করবেন। আমি কারো হয়ে এখানে মন্তব্যের পক্ষে বা বিপক্ষে মতামত দিচ্ছি। আচ্ছা, 2005 থেকে 2010 সাল অবধি আপনি কলকাতার মেয়র ছিলেন। এখন অনেকেই বলে যে কলকাতা আগের থেকে অনেক বেশি সুন্দর, অনেক বেশি ঝা চকচকে। আপনার মতে কি হয়, ভালো কাজ হয়েছে আপনার মতে মনে হয়? দেখুন, প্রশাসনে থাকলে না কেউ চেষ্টা করেও কিন্তু পেছন দিকে নিয়ে যেতে পারে না, তাকে সামনের দিকেই হাঁটতে হয়। এবং বিচার করতে হয় যে যখন প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন তখন কি অবস্থা ছিল এবং তার পরবর্তীকালে কী হয়েছে। কলকাতা শহর ঝাঁ চকচকে হয়েছে, একটু আপাত ওই কসমেটিক চেঞ্জ হয়েছে, কিন্তু মূলগত কাজটা কী হয়েছে? মূলগত যে কাজটা 2005 থেকে 2010 হয়েছিল, সেটা নিয়ে তুল্যমূল্য আলোচনা আপনারাই করবেন, যারা এই ধরনের সংবাদ মাধ্যমে আছেন বা যারা নাগরিক। আমি সবাইকে বলি, আমাদের তো বলার দরকার নেই, নিজেরাই তুলনামূলক আলোচনা করে দেখুন যে মৌলিক কাজ, যে কাজ পুরসভার করা উচিত পুরো পরিষেবার জন্য,
সেই কাজ 2005 থেকে যে 10-এ যা হয়েছিল আজ পর্যন্ত হয়েছে বলে আমার তো হিসেব নেই। আচ্ছা আচ্ছা, আপনি আমাদের মুখ্যমন্ত্রীকে এক হাঁড়ি মিষ্টি খাওয়াতে চাইলেন কেন, ব্যাপারটা কি? না, দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার সমর্থকদের বিরাট জনসময় বললেন যে আমার বিরুদ্ধে নাকি বার্থ সার্টিফিকেট কি একটা ফাইল চাই আছে। আচ্ছা। তিনি আমাকে হুমকি দিচ্ছিলেন ফাইল খুলবো। তো আমি হুমকি টুমকি থেকে ভয় পাই না, বললাম খুলুন, ফাইল খুলুন, উনি নিজে তদন্ত করুন, নিজে তদন্ত করে প্রকাশ্য জনসভাতে রিপোর্ট দাখিল করুন, এবং এই যে কাজটা উনি করবেন এটা কঠিন কাজ, সেই কাজটা করার জন্য ওকে আমি পুরস্কার হিসেবে রসগোল্লা খাওয়াবো। আমি তো খুশির টাকা দিতে পারবো না, আমি প্রকাশ্যে এখানে রসগোল্লা খাওয়াবো বলে রেখেছি, কিন্তু তিনি তো পারলেন না। তিনি তো পারলেন না, এটা ওর দুঃখ বা ওর ব্যর্থতা। আমার কষ্ট যে একজন মুখ্যমন্ত্রীকে মিষ্টি খাওয়াবো ভেবেছিলাম, খাওয়াতে পারলাম না। আচ্ছা, উনি কিছুদিন আগে একটা উপায় বাতলে দিয়েছেন যে ঘুগনি, চপ, চা এইসবের ব্যবসা করে কোটি কোটি টাকা রোজগার হবে, মানে দিয়ে শেষ করতে পারবে না। আপনার কি মনে হচ্ছে এর থেকে ভালো ব্যবসা হতে পারে? মানে উনি যেটা বললেন। প্রত্যেক মানুষের না চিন্তা করার ভাবনার একটা সীমা আছে। হ্যাঁ, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দেখবেন তিনি চপ, ঘুগনি, মুড়ি, তেলে ভাজা এর উপরে উঠতে পারেন না। কিন্তু উপরে উঠতে গেলে পরে যে দৃষ্টিভঙ্গির দরকার, এটা খুব মুশকিল নেই। মানে সেটাই, শিক্ষিত ছেলেমেয়েরা তাহলে কোথায় যাবে? না, শিক্ষিত অশিক্ষিত আমি তার মধ্যে যাচ্ছি না। আচ্ছা। আমি বলছি যে একজন মানুষের তার চিন্তা করবার ক্ষমতা, তার দৃষ্টিভঙ্গির প্রসারতা নির্ভর করে কিন্তু তার গড়ে ওঠার উপরে। উনি এমনভাবে গড়ে উঠেছেন যে ওর দৃষ্টিভঙ্গি এই বাইরে যেতে পারে না। নীল সাদা রং, তারপরে মঞ্চে দাঁড়িয়ে লোককে টাকা দেওয়া, এর বাইরে গুণগত কোনো পরিবর্তন এটা উনি ভাবতেই পারেন না। কারণ গুণগত পরিবর্তন কী এই বোধটাই ওর নেই। সেই জন্যই উনি তরুণদের বলছেন যাও মুড়ি ভাজো, মাকে গিয়ে বলো ঘুগনি বানাতে, তার কোনো কাজ নেই, পারি ঘুগনি বানাবে না, ছেলে ঘুগনি করে বানাবে। এত নিম্ন রুচির, নিম্ন মানের, নিম্ন বোধের একজন মানুষ মুখ্যমন্ত্রী হয়েছেন, এটা পশ্চিমবঙ্গের পক্ষে অত্যন্ত কলঙ্কের এবং বেদনা। উনি যখন মেয়র ছিলেন তখন পুরসভার বাজেট অধিবেশনের দিন একটি ভিডিও ভাইরাল হয়েছিল, আপনি নাকি সেদিনকে ঘুমোচ্ছিলেন। তো আপনি এত বছর পরে একটু যদি খোলসা করেন ব্যাপারটা। না, আমি তো এখনো কেউ কথা বললে আমি চোখ বুঝে মন দিয়ে শুনি। আচ্ছা। সেই জন্য দেখবেন যে ওই অধিবেশনে বা অধিবেশনের পরে তৃণমূলের তখন তো প্রচুর কাউন্সিলর ছিলেন, অনেক কাউন্সিলর ছিলেন যারা খুব মুখিয়া, কেউ কিন্তু কোথাও কাউকে বলেনি। পুরো পুরো সবার যে অধিবেশনের বিবরণ খুলে দেখবেন, কেউ বলেনি যে মেয়র ঘুমোচ্ছিল। এটা পরবর্তীকালে কাগজে একটা ছবি বার করে দেয়, তার ভিত্তিতে কিছু লোক অপপ্রচার করেছিল। এই যে বাবু আমি কী দেবো, আমি তো ঘুমোচ্ছি কি আমি ঘুমোচ্ছি না, তো নির্ভর করছেন কি কাজ করছি তার উপরে। কেউ জেগে ঘুমোয়, কেউ ঘুমিয়ে জাগে, এই পার্থক্যটা তো বুঝতে হবে। আচ্ছা, আপনারা তো নানান বিষয় প্রতিবাদ করছেন, রাস্তায় নামছেন, কিন্তু যখন কলকাতা টিভির পিসিআরে সিবিআই টিম ঢুকে বসে আছে, এটাও তো একটা প্রতিবাদ করার বিষয়, আপনারা তখন কেন প্রতিবাদ করছেন না? প্রথমত কলকাতা টিভিতে সিবিআই গেছেন তদন্ত করতে, দুর্নীতির তদন্ত। ইতিপূর্বে আমরা সকলেই জানি যে কলকাতা টিভির যিনি মালিক তার বিরুদ্ধে সিবিআই তদন্ত করেছিল, অনেক আর্থিক বেনিয়মের অভিযোগ আছে। সেই অভিযোগের ভিত্তিতেই সিবিআই তদন্ত করতে গেছে। সিবিআই কলকাতা টিভির সম্প্রচারণ বন্ধ করে দেয় এবং কলকাতা টিভি তো সগৌরবে আমার বিরুদ্ধে দিনের পর দিন এপিসোড করেছে, আমরা কেউ করতে পারি, এটা আপনার দেখে থাকতে পারেন। আমি দেখতাম না, আমাকে বহু মানুষ বলতেন এই তোমার বিরুদ্ধে এইসব কথা বললো, আমি বললাম তো বলবার অধিকার আছে, ওরা বলেছে। কিন্তু কলকাতার টিভির ওপর যদি তাদের সংবাদ পরিবেশনের জন্য আক্রমণ করা হতো, তাহলে সবার আগে যে মানুষটি প্রতিবাদে নামতেন তিনি হচ্ছেন বামপন্থী এবং বিকাশ রঞ্জন। কিন্তু যখন দুর্নীতির অভিযোগে তোমার তদন্ত হচ্ছে, তখন প্রতিবাদে নামার অর্থ হচ্ছে দুর্নীতিকে সমর্থন করা। সেজন্য আচ্ছা, সিপিআইএমরা রাস্তায় নামছেন, আন্দোলন করছেন, কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে না একটা বিরোধী পক্ষের মুখ কোথাও একটা বাদ থেকে যাচ্ছে, যে একটা স্ট্রং পার্সোনালিটি দরকার, যাকে বিরোধী পক্ষে সিপিআইএমের বিরোধী পক্ষের নেতা হিসেবে একটা মুখ উঠে আসা দরকার। নানান রকম তো জলজান্ত ইস্যু রয়েছে। এই ধারণাগুলো এত ভ্রান্ত ধারণা, এবং এই ধারণাগুলো মূলত দক্ষিণপন্থী প্রচার মাধ্যম এবং রাজনৈতিক নেতারা তোলেন যে মুখ চাই। মুখটা কি কুমারটুলিতে করে দেবেন?
আন্দোলন করতে করতে আন্দোলনের মধ্য দিয়েই নেতা তৈরি হয়। মানে বিরোধী দলনেতা প্রয়োজন নেই। বিরোধী দলনেতা একজন সাজিয়ে গুছিয়ে বললাম তা তো হয় না, সেটা রাস্তায় চলতে চলতে হয়, লড়াই করতে করতে হয়। এবং দেখবেন অনেক মুখে উঠে আসছে, আপনারাই বিভিন্ন জায়গায় আলোচনা করছে উনি বিরোধী মুখ, উনি বিরোধী মুখ। আসল কথা এখন বামপন্থীরা লড়াইয়ে আছেন, প্রতিবাদ করছেন, এটা মানুষের মনে একটা নতুন করে আশা ভরসার জায়গা তৈরি করছে। সেখানে একটা বিভ্রান্তি তৈরি করার জন্য মুখ কই, আরে মুখটা দরকার কি, শক্তিটা তো আছে, লড়াইটা করছে, এটাই তো বড় কথা, সেখান থেকে মুখ উঠে আসবে। আপনাদের এক বামপন্থী বন্ধু সিপিআইএম এর লিবারেশনের প্রধান দীপঙ্কর ভট্টাচার্য বিজেপিকে ঠেকাতে লেসার ইভেন্ট তত্ত্ব দিচ্ছেন। বিজেপিকে ঠেকাতে মমতার সঙ্গে সমঝোতার কথা বলছেন। উল্টো দিকে আপনাদের তরুণ তুর্কি এসএফআই তাকে দীপু দা বলে ব্যঙ্গ করছে। আপনার মনে হয় এইসবের লঘু বিষয় ছাড়া বৃহত্তর বিষয় সিপিআইএম এর আন্দোলন করার উচিত বা একজোট হওয়া উচিত? প্রশ্ন দেখুন, এই রাজনৈতিক তর্ক বিতর্কে কে কাকে উপহাস করলো, কে কাকে ব্যঙ্গ করলো, এটা বড় কথা না। প্রশ্ন হচ্ছে কে কোন রাজনৈতিক মতাদর্শ নিয়ে লড়াই করছেন এবং সেই মতাদর্শকে কার্যকরী করবার জন্য নিষ্ঠার সঙ্গে লড়াই করছে। সিপিআইএমএল এর রাজনৈতিক মূল্যায়ন তাদের বিষয়ে এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না। তবে আমি নিজে মনে করি যে ভারতবর্ষের বুকে এখন নিয়ন্ত্রণ করছেন আরএসএস এর মতাদর্শ। সেই আরএসএস মতাদর্শের যে নিয়ন্ত্রণ করেন তাতে তৃণমূল এবং বিজেপির মধ্যে মূলগত কোনো পার্থক্য নেই। এখন কেউ কেউ মনে করতে পারেন পার্থক্য আছে, স্বাভাবিক, সব মানুষই একই রকম চিন্তা করবেন তা তো হয় না, কিন্তু কোনো পার্থক্য নেই, এটাই ক্রমশ প্রমাণিত হচ্ছে। আরএসএস এর মূল তত্ত্বই হচ্ছে তা হল ধর্ম এবং রাজনীতি মিশেল করে দাও, আর দুই হচ্ছে যুক্তিবাদকে ভুলিয়ে দিয়ে সেখানে পুরাণবাদ, সংস্কার, এই সমস্তকে চালু করে। মমতা দেখবেন 11 বছরে কিন্তু এইটাই করে গেছে, কোনো যুক্তি নির্ভর আলোচনা নয়, যুক্তিভিত্তিক কিছু নয়। ক্রমশ তরুণ কর্মীদের দুর্নীতির সঙ্গে যুক্ত করে দেওয়া, পুজোয় টাকা দেওয়া, ক্লাবকে টাকা দেওয়া, ঈদে বড় উৎসব করে সেখানে হাজির থেকে ওদের সন্তুষ্ট করবার জন্য ওদের মতো পোশাকের আদল করা, এগুলো হচ্ছে ধর্মের সঙ্গে রাজনীতির একটা মিশেলের খুব সূক্ষ্ম প্রক্রিয়া। এটা আরএসএসের তত্ত্ব। আরএসএস যেটা মোদি উত্তরপ্রদেশে সরাসরি করছেন, মমতা এখানে সেটা একটু আড়ালে আবদালে করছেন। সেই জন্য আমার মতে লেসার ইভিল গ্রেটার ইভিল বলে কিছু না, আমাদের ইভিলটা হচ্ছে আরএসএস ইন্ডিভিজুয়ালিজম, একটা ইভিল, সেটাকে অ্যাটাক করতে হবে। বেশ, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে এতক্ষণ ছিলেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আশা করি আগামীতে আপনাকে আমরা আবার পাবো।